Take big risks. Remember, there are many targets left. হুঁশিয়ারি ও কঠোর অবস্থান নিয়ে আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রের স্বার্থে কঠোর শুল্ক আরোপ, বাণিজ্য চুক্তি বাতিল এবং সামরিক শক্তি প্রয়োগেও প্রস্তুত যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য ঘিরে ফের উত্তপ্ত রাজনীতির মঞ্চ। তার এই স্পষ্ট বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। Tonight's was the most difficult of them all, by far. কূটনীতির পথ ছেড়ে ট্রাম্প বেছে নিচ্ছেন ক্ষমতার প্রদর্শন। রাশিয়ার কাঁচা তেল আমদানি বন্ধ না করলে ভারতের ওপর বাড়তি শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন তিনি। চীনকেও স্পষ্ট বার্তা দিয়েছেন, আমদানির শর্ত না মানলে বাণিজ্য বন্ধ করে দিতে পিছপা হবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই কড়া অবস্থান বৈশ্বিক কূটনীতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। বিশ্ব রাজনীতিতে আবারও বাড়ছে উত্তেজনা। একদিকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা, অন্যদিকে কূটনৈতিক সংঘাত। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। ট্রাম্পের কঠোর কৌশল, চাপে রাখো অথবা ফল ভোগ করো, বিশ্ব অর্থনীতি ও কূটনৈতিক ভারসাম্যকে নতুন সংকটে ফেলেছে। ট্রাম্প আলোকপাত করেন, মার্কিন নীতির কেন্দ্রে আজ জাতীয় স্বার্থ সবচেয়ে বড় দলিল। তিনি বলছেন, মার্কিন নীতি কেউ অগ্রাহ্য করলে আমরা শুল্ক ও বাণিজ্যিক চাপ বাড়িয়ে দেব। ভারতের রাশিয়ান ক্রুড তেল কেনা নিয়ে ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছেন, সেটা কেবল বাণিজ্যিক রীতিই নয়, কূটনৈতিক ও সম্ভাব্য সামরিক বিকল্পের ইঙ্গিতও বহন করে। ট্রাম্প কলম্বিয়ার ঘটনাকে ন্যায়সঙ্গত করে দেখেন। মাদক পাচার রুখতে মার্কিন নৌবাহিনীর হামলাকে ট্রাম্প প্রয়োজনীয় তৎপরতা হিসেবে উপস্থাপন করেন। একই রেশে তিনি কলম্বিয়াকে মাদক তৈরির কেন্দ্র আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানান। এই কড়া ভাষা আর সামরিক হস্তক্ষেপকে ন্যায্যতার ফ্রেমে উপস্থাপন করে অন্য দেশগুলোকে যাতে যুক্তরাষ্ট্রের শর্ত মানতে বাধ্য করা যায়। ভারতের বিষয়ে স্পষ্ট কথা বলেন ট্রাম্প। রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারত বড় ধরনের ট্যারিফ ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার সম্মুখীন হবে। তিনি জানান, দিল্লি যদি কথা না মানে ফল ভালো হবে না। অর্থাৎ বাণিজ্যিক চাপের পাশাপাশি কূটনৈতিক বিচ্ছিন্নতা ও নিরাপত্তাজনিত ব্যাঘাতের হুমকিও সামনে রেখে বলেছেন ট্রাম্প। Take big risk and it's hard stuff, but if you know what you're doing, it's fine. বাণিজ্য ইস্যুতে চীনের ওপর চাপ বাড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানিয়েছেন, নির্ধারিত পরিমাণ আমদানি না করলে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নেবে। প্রয়োজনে চীনের আমদানির তালিকা বদলে দেওয়া হবে এবং প্রয়োজনে তা বন্ধও করা হতে পারে। এতে খাদ্য নিরাপত্তা ও কৃষি সরবরাহ ব্যবস্থায় নতুন অনিশ্চয়তা তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের কূটনৈতিক কৌশল এখন স্পষ্টতই আক্রমণাত্মক ধাঁচে গড়ে উঠছে। তিনি বাণিজ্যকে শুধু অর্থনৈতিক হাতিয়ার নয়, এক ধরনের রাজনৈতিক অস্ত্র হিসেবেও ব্যবহার করছেন। দেশগুলোকে নীতিগতভাবে চাপে রাখতে ট্রাম্প আর্থিক ও কূটনৈতিক চাপের কৌশল অব্যাহত রাখবেন বলেই ধারণা করা হচ্ছে। প্রয়োজন হলে সামরিক বিকল্পও সামনে আনতে পারেন তিনি। তবে কঠিন বাস্তব হলো, ট্রাম্প শব্দে শান্তি ঘোষণা করে থাকতে পারেন, কিন্তু বাস্তবে তিনি লবিং, শুল্ক আর প্রয়োজনে বল প্রয়োগের হুমকি দিয়ে নিজের স্বার্থ রক্ষা করতে সচেষ্ট। এই পদ্ধতি আন্তর্জাতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করে, কারণ যখন কোনো রাষ্ট্র স্বার্থের খাতিরে অন্যকে নির্দিষ্ট আচরণে বাধ্য করে, তখন উত্তেজনা বাড়ে এবং সংঘাতের ঝুঁকি ঊর্ধ্বগামী হয়। ট্রাম্পের নীতি এখন সোজাসাপটা, মানো নয়তো শাস্তি পাবে। তার এই কঠোর অবস্থানেই কূটনৈতিক আলোচনার পথ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। ভারতের মতো বড় অর্থনীতিকে শুল্কের হুমকি দিয়ে চাপে রাখার এই পদক্ষেপ বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করার পাশাপাশি বৈশ্বিক উত্তেজনাও বাড়াবে। সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে, যুক্তরাষ্ট্র জাতীয় স্বার্থের দোহাই দিয়ে অন্য দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের পথ খুলে দিচ্ছে। প্রয়োজনে সামরিক অভিযান বলেই রাখছেন ট্রাম্প। এতে বৈশ্বিক অঙ্গনে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে, বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ।
ট্রাম্পের কৌশল তিনটি স্তম্ভে টিকে আছে: হুমকি, ক্ষমতা আর সামরিক ইঙ্গিত। এই নীতি বিশ্বকে টানছে অস্থিতিশীলতার দিকে, কূটনীতির জায়গা নিচ্ছে সংঘাতের ভাষা। তাই এখনই প্রয়োজন শান্ত কূটনৈতিক পদক্ষেপ, না হলে উত্তেজনা আরও ছড়িয়ে পড়বে। বিশ্ব রাজনীতির ময়দানে আবারও মুখোমুখি ট্রাম্প পুতিন। ইউক্রেন ইস্যুতে দুই বিশ্ব নেতার মধ্যকার যে বৈঠকটি হওয়ার কথা ছিল তা বাতিল করার মধ্যে দিয়ে স্নায়ুযুদ্ধে লিপ্ত হলেন পুতিন ও ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনার পরিকল্পনা স্থগিত করেছে হোয়াইট হাউস। ট্রাম্প বলেছেন তিনি কোনো অর্থহীন বৈঠকে বসে মূল্যবান সময় নষ্ট করতে আগ্রহী না। হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন, আলোচনার পথে একটি বড় অন্তরায় হলো বর্তমান সমররেখায় যুদ্ধ বন্ধে রাশিয়ার অস্বীকৃতি। এর আগে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, নিকট ভবিষ্যতে ট্রাম্প পুতিন বৈঠকের কোনো পরিকল্পনা নেই। অথচ গত বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করেছিলেন 2 সপ্তাহের মধ্যেই বুদাপেস্টে পুতিনের সঙ্গে তার বৈঠক হবে। এ বিষয়ে মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, এখন পর্যন্ত কোনো তারিখ নির্ধারণ হয়নি। এ ধরনের বৈঠকের জন্য প্রস্তুতির দরকার, আর সেটাতে সময় লাগবে। তিনি স্পষ্ট করে দেন, ট্রাম্প যেভাবে 2 সপ্তাহের মধ্যে বৈঠকের কথা বলছেন সেটার সঙ্গে রাশিয়ার অবস্থান এক না। এমন অবস্থায় রাশিয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যেও পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত হয়েছিল। মার্কো রুবিও ও সের্গেই লাভরভের ফোনালাপ হয়েছে ঠিকই, তবে সেখানেও মতবিরোধ ছিল বলে জানা যায়। এক মার্কিন সূত্র জানায়, রাশিয়া এখনো সর্বোচ্চ দাবির অবস্থানে রয়ে গেছে, যা যুদ্ধবিরতির পথে প্রধান অন্তরায়। এ নিয়ে লাভরভ বলেন, আমাদের অবস্থান আগের মতোই রয়েছে। আলাস্কায় সামিটে যে বোঝাপড়া হয়েছিল তার কোনোই পরিবর্তন হয়নি। তিনি বলেন, আলোচনার স্থান বা সময় নয়, বরং আগের চুক্তিগুলো বাস্তবায়নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আলাস্কায় বৈঠকে পুতিন বলেছিলেন, যুদ্ধ বন্ধে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ, তবে এর জন্য মূল কারণগুলো দূর করতে হবে। এর মূল কারণ বলতে মস্কো বরাবরই ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান, সেনা সক্ষমতা কমানো এবং কিছু ভূখণ্ডের দাবি তুলে আসছে, যা কিয়েভের কাছে পুরোপুরি অগ্রহণযোগ্য। The source of this war and the long-term threat to the European way of life is Russia. ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের কয়েকজন নেতা এক যৌথ বিবৃতিতে রাশিয়ার কৌশলকে সময়ের অপচয় বলে উল্লেখ করেছেন। বিবৃতিতে বলা হয়, প্রমাণ হয়ে গেছে শান্তি চায় কেবল ইউক্রেন। রাশিয়া এখনো ধ্বংস ও সহিংসতার পথেই রয়ে গেছে। দীর্ঘদিন ধরে দ্রুত যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়ে আসা ট্রাম্পের জন্য এই বৈঠক বাতিল হয়ে যাওয়া আরেকটি বড় ধাক্কা। তিনি সম্প্রতি যুদ্ধের বর্তমান সীমারেখায় স্থির রেখে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছিলেন। ইউক্রেন ও ইউরোপীয় নেতারাও তাকে সমর্থন করেছেন, কিন্তু পুতিন এখনো যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে আগের মতো কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। ইউক্রেনের মতে যুদ্ধ বন্ধে অগ্রগতি আনতে হলে প্রেসিডেন্ট জেলেনস্কি ও পুতিনের সরাসরি বৈঠক দরকার। তবে ক্রেমলিন স্পষ্ট করে দিয়েছে, কোনো শান্তি চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিয়েভের সঙ্গে আলোচনায় বসবে না তারা। বুদাপেস্টে সম্ভাব্য শীর্ষ বৈঠক ঘিরে যে আশার আলো জ্বলে উঠছিল তা এখন অনিশ্চয়তায় ধোঁয়ায় ম্লান হয়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের অবসান তাই এখনো বহু দূরের পথে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়া এবার নতুন কৌশলে ইউক্রেনের বিরুদ্ধে শীতকালীন হামলা শুরু করেছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্কার ব্যবহার করে দেশটির গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থায় একের পর এক আঘাত হানছে রাশিয়া, যার প্রভাব পড়ছে কিয়েভ সহ বহু শহরে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই। ট্রাম্প পুতিনের যুদ্ধবিরতির বৈঠকও বাতিল হয়ে গেল।
উল্টো রাশিয়া আরো ভয়ানক পরিকল্পনা করেছে। তারা কনকনে শীতকে কাজে লাগিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। চলতি মাসে কিয়েভের থার্মাল স্টেশন 5 এর এক ভয়াবহ ড্রোন হামলায় বিশাল একটি ট্রান্সফরমার ধ্বংস হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের একজন বলেন, এখানে আর মেরামত করার মতো কিছু নেই। হাজার হাজার বাসিন্দা এখন বিদ্যুৎ ও গরম পানির সুবিধা থেকে বঞ্চিত। সম্প্রতি সময়ে রুশ বাহিনী 465টি ড্রোন ও 32টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের একাধিক শহরে হামলা চালায়। এর ফলে কিয়েভে প্রায় পুরো দিন বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ থাকে। অনেক জায়গায় সাবওয়ে সেবা থেমে যায়, যার ফলে শহরের এক পাশ থেকে আরেক পাশে যাতায়াত বন্ধ হয়ে যায়। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জানান, রাশিয়া এখন সরাসরি প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থাপনগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। শত্রুরা থামছে না। শুধু অক্টোবরের শুরুতে 6টি হামলা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি রাশিয়ার কৌশলে বড় ধরনের পরিবর্তন। তারা এখন চায় শীতের কাঁপানো ঠান্ডায় ইউক্রেনের সাধারণ মানুষ বিদ্যুৎ ও তাপ ছাড়া অসহায় হয়ে পড়ুক। রাশিয়ার ড্রোনগুলোকে এমনভাবে উন্নত করা হয়েছে যাতে তা দ্রুত উড়তে পারে, যাতে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থায় সহজে ধরা না পড়ে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্রগুলোর সফটওয়্যারে পরিবর্তন এনে সেগুলোকে আরও দুর্ভেদ্য করে তোলা হয়েছে। লন্ডন ভিত্তিক সেন্টার ফর ইনফরমেশন রেজিলিয়েন্স জানায়, এই পরিবর্তনের ফলে আগের তুলনায় রুশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার হার 37% থেকে কমে 6% নেমে এসেছে। 28 আগস্ট রুশ হামলার কিয়েভে নির্মাণাধীন একটি ড্রোন কারখানা ও পাশে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভবনের 2টি তলা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। 22 জন মারা যান, যাদের মধ্যে ছিল 4 জন শিশু। এদিকে দুর্নীতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আগস্টে প্রকাশ হওয়া এক দুর্নীতি মামলায় দেখা যায়, কিছু সরকারি কর্মকর্তা ও ন্যাশনাল গার্ড সদস্য ড্রোন বিরোধী সরঞ্জাম কেনায় 30% বাড়তি খরচ দেখিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। বিশ্লেষকরা বলছেন, 3 বছরের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ভূগর্ভে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন না করে কেবল বালির বস্তা দিয়ে ঘিরে রেখে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এর ফলে আজ ইউক্রেনের বিদ্যুৎ কাঠামো ভেঙে পড়ার মুখে। এক সরকারি প্রকৌশলী বলেন, যে ধ্বংস চলছে তা সামাল দেওয়া সম্ভব হবে না। সামনে আমাদের জন্য খুব কঠিন শীত অপেক্ষা করছে। এই পরিস্থিতিতে কিয়েভের বাসিন্দারা এখন প্রস্তুতি নিচ্ছেন। জেনারেটর, টর্চ, ব্যাটারি দিয়ে চালানো হিটার, এমনকি কাঠের চুলাও কিনে রাখছেন। কেউ কেউ অ্যাপার্টমেন্টে অবৈধভাবে চুলা বসিয়ে দিচ্ছেন, যাতে অন্তত শীত থেকে বাঁচা যায়। বিশ্লেষকদের মতে রাশিয়ার এই নতুন কৌশল শুধু সামরিক নয়, জনজীবনকে লক্ষ্য করে গঠিত, যেখানে বিদ্যুৎহীনতা, গ্যাস সংকট আর শীতই হয়ে উঠতে পারে ইউক্রেনের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ট্রাম্প যখনই রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার কথা বলছেন, তখনই ইউক্রেনে হামলা জোরদার করছেন পুতিন। যেন মনে হচ্ছে ট্রাম্পকে দিশেহারা করে তুলতেই এমন আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। После наступления, которые могут наступить тяжелые последствия в виде боевых. ইউক্রেন ন্যাটোর ছায়া থেকে বের না হলে রাশিয়াও এই যুদ্ধে শেষ দেখে ছাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউক্রেনও তার মিত্রদের সহায়তায় রাশিয়াকে নাজেহাল করতে চাইছে, যা মোটামুটি অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ পারমাণবিক শক্তিধর রাশিয়া এত সহজেই হাল ছাড়ার পাত্র না। মধ্যরাতে কিয়েভ সহ ইউক্রেনের একাধিক এলাকায় রাশিয়ার একযোগে চালানো ব্যাপক মিসাইল ও ড্রোন হামলায় শিশুসহ কমপক্ষে 6 জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও বহু মানুষ। কিয়েভ মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন আবাসিক উচ্চভিত্তিক ভবনে ড্রোন ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগেছে, বিশেষ করে ডনিপ্রোভস্কি ও ডারনিৎস্কি জেলায়।
এই হামলা শুধু রাজধানীতেই থেমে থাকেনি। উত্তর পূর্বের খার্কিভ অঞ্চল, দক্ষিণ পূর্বের জাপোরিজিয়া ও ওডেসা অঞ্চলের রেল, পোর্ট এবং শক্তি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখযোগ্য, হামলার সঙ্গে যুক্ত ছিল বেশিরভাগ ড্রোন ও মিসাইলের সমন্বিত লক্ষণ। ইউক্রেনীয় বিমান বাহিনী বলেছে রাশিয়া চালিয়েছে 405টি ড্রোন এবং 28টি মিসাইল, যেটার বেশিরভাগ তারা ধ্বংস করেছে। এই হামলা ও সহিংসতার পেছনে রয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপট। ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন এর উচ্চ স্তরের বৈঠক বাতিল হয়েছে এবং হিমশীতল দৃষ্টিতে দেখা হচ্ছে রাশিয়ার এ ধরনের হামলা। এই হামলা শুধুই সামরিক অভিযান নয়, এটি একাধিক দিক থেকে তুলে ধরছে যুদ্ধের নতুন চেহারা। প্রথমত, নাগরিক ও আবাসিক এলাকা লক্ষ্য হচ্ছে, যা যুদ্ধকে অধিক মানবিক রূপে পরিণত করেছে। দ্বিতীয়ত, শীতকালে শক্তি ও বেসামরিক অবকাঠামো ধ্বংস করে রাশিয়া আসলে চাপ প্রয়োগ করছে। এটি পরবর্তী রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর এখানে সবচেয়ে উদ্বেগজনক দিক হচ্ছে, এই ধরনের হামলা বারবার প্রমাণ করছে যে রাশিয়া এখনো পর্যাপ্ত সংকটে নেই মনে করে যুদ্ধসূচি দ্রুত সমাপনের দিকে যায়নি। এখন প্রশ্ন উঠছে, ইউক্রেনকে সরাসরি সমর্থন দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় কত দ্রুত এবং কত দূর এগোবে, আর ইউক্রেন কতটা সক্ষম হবে নিজেরাই নিজেদের সুরক্ষা ও শক্তি অবকাঠামো করতে। মধ্যরাতের যে বিস্ফোরণগুলো হলো তা শুধু অবকাঠামোগত ধ্বংস নয়, ইতিবাচক শান্তি চুক্তির জন্য ঝামেলার স্বর। ইউক্রেনের জন্য এখন শুধুই লড়াই নয়, মর্যাদা ও অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে।